আমাদের দেখা যায় যে ডিজেল নিয়ে কাজ করে, সে গভর্নমেন্টকে পুশ করে কেমনি ডিজেলকে হচ্ছে আপনার যদি গভর্নমেন্ট ডিজেল বিভিন্ন জায়গা থেকে কিনে, স্পট মার্কেট থেকে কিনে, এখানে দেখা যায় গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো হচ্ছে এজেন্ট আছে, মানে গভর্নমেন্টের অনেক আমলার হচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে হচ্ছে এখানে পারপাস সার্ভ করে। এবং এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, অনেক আমলা হচ্ছে দেশপ্রেমিক, অনেকরা হচ্ছে স্যাক্রিফাইসিং, কিন্তু অনেক আমলাও আছে তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিকলি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে, এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পিনাট্রেট করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা যদি এনার্জিতে ডিপেন্ডেন্ট হইতে চাই, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের অবশ্যই আমাদেরকে রিনিউয়েবলসের মধ্যে যাইতে হবে। রিনিউয়েবলসের মধ্যে যদি আমরা যাইতে পারি, তাইলে হচ্ছে আমরা যদি এটাকে ডাইভার্সিফাই করতে পারি, আমাদের অ্যাটলিস্ট 7 গিগাওয়াট থেকে 9 গিগাওয়াটে আমরা যদি এটাকে আপলিফট করতে পারি, তাইলে আমাদের যেই মানে ইন জেনারেল যে ডিমান্ড আমাদের প্রত্যেক বছর থাকে, এটাকে আমাদের মিট করা অনেক বেশি সহজ হবে। আর যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে ওভারঅল গভর্নমেন্টের যেই হচ্ছে আপনার মুড, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না, কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে এইচপিএমকে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সব কিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে সেন্ট্রাল একদম সব কিছুকে সেন্ট্রালাইজড করা, হাসিনা কেন্দ্রিক যেভাবে সব কিছু সেন্ট্রালাইজড হয়েছে, এর থেকে শক্তিশালী তো আর কেউ থাকে নাই, আর কেউ ছিল না, তারপরেও তো শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন গভর্নমেন্টের মাথার মধ্যে যদি এটা এখন হয় যে আমাকে সব কিছুই নিয়ন্ত্রণ আমার লাগবে, সব কিছুই আপনার হচ্ছে তারেক জিয়া এসে সমাধান করতে হবে, কি একদিন দেখলাম যে মিনিস্ট্রিতে কোনো এক এমপ্লয়ের ওনার ছেলে হারায় গেছে, এইটাও হচ্ছে এই জায়গায় হচ্ছে তারেক জিয়া হচ্ছে এই জিনিসটাকে সলভ করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য কোনো সুখকর নয়। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি মানে স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিছি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন, এবং পুলিশ সংস্কার কমিশন, পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল। আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই পুলিশই তো মানুষ, সে মানুষ না, তারও তো নিজস্ব হচ্ছে প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার হচ্ছে পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে হচ্ছে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিলেন।
আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার হচ্ছে সংস্কারটা হয় নাই। এখানে সেক্রেটারি ওই দিন আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে এবং খুবই মানে এত মানে এইভাবে লাই বলতে পারে এটা আমার কাছে খুব অবাক হয়েছে। উনি বলেছেন পোস্টিং প্রমোশন পদোন্নতির এটার কোনো এখতিয়ার নাকি আইনমন্ত্রীর নাই। খাতা কলমে অবশ্যই নাই, কিন্তু প্র্যাকটিসে আইনমন্ত্রী যেটা বলে সেটাই হয়। এখন আপনি একটা বিচারক ফেয়ারলেস কোনো একটা বিচার কার্য পরিচালনা করবে, বাংলাদেশে তো এই পরিস্থিতি নাই। আপনি তার সেক্রেটারিয়েটটা আপনি তাকে দখল করে রাখলেন। আমাদের ব্যুরোক্রেসিকে আপনি হচ্ছেন স্ট্রাকচারাল রিফরমেশন আনলেন না, এবং এটা না আনার কারণে যেটা হয়েছে পুরা জাতির প্রত্যেকটা ভোটার, ইভেন বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাও প্রতারিত হয়েছে, তারাও নিজেরা চিটেড ফিল করছে। কারণ দিন শেষে তো বিএনপি রাষ্ট্র কাঠামোর বাইরে না। বিএনপির হয়তো আপনি যদি পার্টি পলিটিক্স করে কত মানে একটা নির্দিষ্ট যদি অংশ 5% বা 10% পার্টি পলিটিক্স করে, ভোটার মানেই তো কর্মী না। যারা ভোটার ভোট দিয়েছিল যে বিএনপি এসে এইগুলোর সংস্কার করবে, তারাও এখন বিট্রেড ফিল করছে। সেজন্য আমাদের এখন আবার রিঅর্গানাইজ হইতে হবে। আমাদের এখানে যারা আছে আমাদের রিঅর্গানাইজ হইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোনো সিস্টেম বিদ্যমান না থাকে যেই সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। আমাদের আবার মাথায় রাখতে হবে সেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি ঢুকবে, ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোনো যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে। সেজন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। এবং আমরা অবশ্যই, আমরা যেহেতু 5ই আগস্ট জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই প্রজন্ম গিয়েছি, আমরা সংস্কার অবশ্যই আনবো। আজকে না হোক আগামীকাল, আগামীকাল না হোক পরশু। এটা অবশ্যই, এটা জাতি, এটা হচ্ছে আমাদের নিয়তি এবং এটা হচ্ছে আমাদের চূড়ান্ত, আমাদের বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের চূড়ান্ত নিয়তি হচ্ছে এই সংস্কার। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাস করি লিবারেল ডেমোক্রেসি, আমাদের কনস্টিটিউশন সেভাবে লেখা হয়েছে একদম 72-এ, এবং যদিও সমালোচনা করে বলা হয় এবং আমি সে ব্যাপারে একমত যে এটা একটা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে করা হয়েছে, সেটা হয়তো ঐতিহাসিক রাজনৈতিক বাস্তবতা ছিল। আচ্ছা, তবুও এটা মোটামুটিভাবে একটা লিবারেল কনস্টিটিউশন। লিবারেল কনস্টিটিউশনে চেকস অ্যান্ড ব্যালেন্সটাকে ধরা হয়েছে যে রাষ্ট্রের তিনটা অঙ্গ একটা অন্যকে ব্যালেন্স করবে, একটা অন্যকে চেকের মধ্যে রাখবে। আচ্ছা, এটা তো শুরু হয়েছিল চেকস অ্যান্ড ব্যালেন্সের আইডিয়া একদম সেই আমেরিকান রেভলিউশনের পর থেকে। ম্যাডিসন এবং অন্যান্য যারা ছিলেন, যারা আমেরিকান কনস্টিটিউশনের ফাদার ফিগার্স, তারা চিন্তাভাবনা করে, তার কথা আমি একটু পরে আসবো, খুবই গুরুত্বপূর্ণ তার কথা। এখন যেটা হয়েছে যে বাংলাদেশের বাস্তবতায়, এই ডিটেলসে আমার যাওয়া দরকার নেই, আপনারা এখানে সবাই জানেন, সবাই এখানে বাংলাদেশি, যে কোনো দিন কাজ করেনি। হ্যাঁ, কাগজে পত্রে ছিল এই উদারনৈতিক চেকস অ্যান্ড ব্যালেন্স, লিবারেল চেকস অ্যান্ড ব্যালেন্স, কিন্তু বাস্তবে ছিল না। বাস্তবে ছিল না, তার ঐতিহাসিক কারণ আছে। এখানে ব্যক্তি, এখানে পারিবারিক শাসন, এখানে সিভিল সোসাইটির অসম্ভব উইকনেস, সব কিছু মিলিয়ে বাংলাদেশ কোনো উর্বর জমি হয়ে উঠতে পারেনি লিবারেল ডেমোক্রেসিকে তার যে এখানে তার একটা শিকড় তৈরি হবে, সেটা হয়ে ওঠে। এইটা 91-তে এসে একটা সুযোগ হলো নতুন করে ভাববার, কিন্তু 91-এর যে আন্দোলন, এরশাদ বিরোধী যে আন্দোলন, সেটার নেতৃত্বে ছিল প্রধানত দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ। এবং এটা ঠিক জনগণের আন্দোলন সে অর্থে, এটা রাজনৈতিক দলের নেতৃত্ব আন্দোলন, জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। আচ্ছা, এবং তখন আমাদের যে সমস্যা, আমাদের যে উদার গণতান্ত্রিক চেকস অ্যান্ড ব্যালেন্স যে এই দেশে কাজ করছে না, এটা আমরা বুঝেও না বোঝার ভান করেছি এবং মনে করেছি যে সরকার বদল হলেই সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা দেখলাম, ইতিহাস আমরা সবাই জানি, কিছুই ঠিক হয়। তারপরে এলো 2006-7 একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, আর্মি ব্যাকড, আবার একটা সুযোগ হলো। একটা অত্যন্ত
সুন্দর করে কিছু রিফর্মস তখন তৈরি করা হয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই রিফর্মসেও আবার ধরে নেওয়া হয়েছে যে উদারনৈতিক গণতন্ত্রের যে চেকস অ্যান্ড ব্যালেন্স, যে একটি রাষ্ট্রের একটি অঙ্গ আর একটি অঙ্গকে, আমি জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের কথা বলছি, যে একে অন্যকে ব্যালেন্স করবে, আবার দেখলাম করে না। ওকে, এবং আমরা 24-এ এসে পৌঁছলাম, আমরা একটা অলমোস্ট একটা টোটালিটেরিয়ান সিস্টেমে এসে পৌঁছলাম, ঠিক আমাদের এই জুলাই অভ্যুত্থানের আগ মুহূর্তে। এটাকে আমি বলি কোয়াইজি টোটালিটেরিয়ান, একদম সর্বাত্মক টোটালিটেরিয়ানিজম, সর্বাত্মকবাদী রাষ্ট্র, তাই তো? সেটা আচ্ছা। তো পরের ইতিহাস জানেন, এখন জুলাই অভ্যুত্থান হয়ে গেল, তারপরে আমি কেন বলছি যে এই সনদ বাংলাদেশের ইতিহাসে, এবং আমি বলবো আমাদের এই উপমহাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব একটা বিষয়, কারণ এইটাই প্রথম চ্যালেঞ্জ করলো যে লিবারেল ডেমোক্রেসি, উদারনৈতিক গণতন্ত্রের যে চেকস অ্যান্ড ব্যালেন্স বাংলাদেশে কাজ করছে। যখন জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীরা যারা বললেন যে আমরা আর স্বৈরাচার চাই না, এবং আরেকটা জিনিস যেটা স্পষ্ট হলো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ডিকটেটরশিপ আমরা চাই। হ্যাঁ, তো এইটা ঠেকানোর জন্যে আমি, যারা এই কনস্টিটিউশন কমিশনে ছিলেন, ঐক্যমত্য, তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমি জানি, তাদের সঙ্গে কথা বলছে, তারা কিন্তু ওইভাবে লিবারাল ডেমোক্রেসির যে যে কাজ করছে না সেভাবে ওই তাত্ত্বিকভাবে চিন্তা করেনি, তারা ইনটিউটিভলি চিন্তা করেছে, এবং জুলাই অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষার থেকে যেটা উঠে এলো যে নতুন কিছু করতে হবে। এই নতুন কিছুটা কি, সেটি হচ্ছে জুলাই সনদ। এখানে খেয়াল করে দেখবেন, এটা আমরা কিন্তু ধরেই নিচ্ছি না যে বাংলাদেশের জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজ করবে, আমরা কিন্তু ধরেই নিচ্ছি না যে পার্লামেন্ট উড বি সভরেন, সার্বভৌম থাকবে। বাংলাদেশের ইতিহাসে কোনো দিন সংসদ সার্বভৌম ছিল না, এটা ছিল প্রধানমন্ত্রীর রাবার স্ট্যাম্প, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন এইটাকে, এগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। এর জন্য প্রথমে যে কথাগুলো কনস্টিটিউশন কমিশন বলেছে সেখানে কিন্তু অনেক র্যাডিক্যাল ছিল সেটা। হ্যাঁ, যেমন ওই যে একটা ব্যক্তি তিনটা পজিশন নিতে পারবে, প্রধানমন্ত্রী হওয়া, দলের নেতৃত্ব থাকা এবং সংসদের নেতা হওয়া, তিনটা জায়গায় থাকতে পারবে। সেখানে বিএনপির চাপে, এই ইতিহাস আপনাদের সবার জানা আছে, আমি মায়ের কাছে মামার বাড়ি গল্প বলতে চাই না, যে সেটা হবে না, কিন্তু বিএনপির চাপে প্রচুর কম্প্রোমাইজ করতে হয়েছে জায়গায় জায়গায়। তার সূক্ষ্ম বিষয়, এই তো তুষার জানবে ভালো করে এগুলো, যে কত, যারা ছিল ভেতরে তারা ভালো বলতে পারবেন যে কি পরিমাণ কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা ওপেন ছিল, টেলিভিশনে দেখানো হয়েছে, আমরা খবর কাগজে পড়েছি যে চাপগুলো কোথা থেকে আসছে একটা পর একটা। শেষ পর্যন্ত যেটা রক্ষা হলো সেটাও কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট, যেটা এই মুহূর্তে আছে আমাদের কাছে। সেটা যদি আমরা এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম, এবং আমরা এর পাশাপাশি এটাও জানতাম যে বলা হবে যে এটা এলিট ড্রিভেন, এলিটরা করেছে, রাজনৈতিক নেতারা করেছে, জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, এটা কিন্তু একটা অভিযোগ। এই অভিযোগ কিন্তু বিএনপি করবে না কখনো, কিন্তু সুশীল সমাজের কিছু সম্মানিত ব্যক্তিরা সারাক্ষণ বলে যাচ্ছে যে এটা গণতান্ত্রিক উপায় হয়নি, এটা মেল ডমিনেটেড, এটা এলিট ডমিনেটেড, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই ধরনের একটা বক্তব্য আছে। বক্তব্যের এটা ভ্রান্ত ধারণা, সম্পূর্ণ সত্য ধারণা না। শিওর, কনসেনসাস কমিশন যেটা শেষ মুহূর্তে যেটা হয়েছে, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দই ছিল, জনগণের ইনপুট ছিল না, কিন্তু এর আগে ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে 3 বার গেছি, আমাকে 3 বার ডাকা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে গেছি, যাদের আগ্রহ তারা গেছেন। আর এর আগে একটা সার্ভে হয়েছে, এগুলো কিন্তু এই সুশীল সমাজের এই ভদ্রলোকরা তারা কিন্তু সেটা ভুলে যান যে একটা সার্ভে কিন্তু হয়েছে, জনগণের ইনপুট নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং চেষ্টা করা হয়েছে, আপ্রাণ চেষ্টা করা হয়েছে নাগরিকদের কথা শুনবার জন্য, সারা বাংলাদেশের লোকের কথা শুনবার জন্য। দীর্ঘ প্রক্রিয়া, আমরা সবাই সেটা জানি। তো এই জন্য ওই কথাটা, আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে তারা কিন্তু বলে যে এটা একটা প্রসেসটা, শুধু তারা একটা ক্রিটিসিজম করে যে কে গিয়েছিল, কি বলেছে, কারা পার্টিসিপেট করেছে, এটা কিন্তু আউটকাম নিয়ে কথা বললাম যে আলটিমেটলি কী পেলাম। আলটিমেটলি আমরা যেটা পেলাম সনদ আকারে, সেটা আমি যেটা বলছি বারবার, এটা একটা ইউনিক কন্ট্রিবিউশন, যেটা ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে উদারনৈতিক গণতন্ত্র যে দেশে কাজ করছে না সেটাকে অ্যাড্রেস করা হয়েছে, এবং সেখান থেকে আমরা কীভাবে লিমিটেশন এড়িয়ে
বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারবো, একটা একটা অ্যাকাউন্টেবল গভর্নেন্স তৈরি করতে পারবো, যেখানে প্রাইম মিনিস্টারের স্বেচ্ছাচারিতা আমরা বন্ধ করতে পারবো, সেটার কিন্তু একটা সুন্দর একটা ব্লুপ্রিন্ট এখানে করা হয়েছে। হ্যাঁ, এখন এটা একটা ব্যাপার ছিল। আর রেফারেন্ডামের কথা আমাকে বলা হলো, রেফারেন্ডামের ব্যাপারটাও তাই। রেফারেন্ডামটা কী হয়েছে একটু আগে বলে গেলেন, হান্নান মাসুদ বলে গেলেন যে আমরা কেউ বুঝি না। হ্যাঁ, যে ওই সালাউদ্দিন সাহেব বলেছেন, অনেকে বলেন, একজন বিখ্যাত এনজিওর একজন চিফ এক্সিকিউটিভ অফিসার বলেছেন যে এই সনদ তো আমার ব্যারিস্টার বন্ধুও বুঝেন না, আমার বাসার বুয়াও বুঝেন না। হ্যাঁ, এই ধরনের কথা। আচ্ছা, এইখানে দেখেন কথাটার কত বিভ্রান্তিমূলক, কোনো যুক্তি নেই। ব্রেক্সিট যখন হলো ইউনাইটেড কিংডমে, তখন তো অসম্ভব জটিল, ইউনিয়নের সঙ্গে ইউকে থাকবে কি থাকবে না, অত্যন্ত জটিল অর্থনৈতিক রাজনৈতিক বিষয় ছিল। ঠিক আছে, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে রেফারেন্ডাম হিসেবে গেছে। কেউ কি বলবে যে লন্ডনের যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস, যে শ্রমিক, যে ক্লাস 10 পর্যন্ত পড়া, হাই স্কুল পর্যন্ত পড়া, সে বুঝেছে সব কিছু? সবটা বুঝে তার মতো করে সে বুঝেছে। একটা জিনিস তাকে বোঝানো হয়েছে, ওখানে যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন, যে কনজারভেটিভ পার্টিসগুলো, তারা বলেছে যে ব্রেক্সিট না হলে সারা ইউরোপের লোক তোমার চাকরি নিয়ে নিচ্ছে, তোমার কোনো চাকরি থাকবে না। অতটুকু তারা বুঝেছে। এবং তোমার যে এই যে দুঃখ দুর্দশা এগুলো, সেটা ভুল হোক সঠিক হোক সেটা ভিন্ন কথা, কিন্তু তারা তাদের মতো করে সেটা বুঝেছে। হ্যাঁ, আমি সেদিন গুগল করলাম, 91-তে যে আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা প্রধানমন্ত্রী সিস্টেমে এলাম, এটার যে প্রশ্ন আপনারা গুগল করে দেখতে পারবেন, আমি বাংলাটা দেখতে পারিনি, ইংরেজি দেখেছি, ওখানে কনস্টিটিউশনে একটা লাইন তুলে দেওয়া হয়েছে। ওইটা বোঝার জন্য আমাকে কনস্টিটিউশনে ডিগ্রি নিতে হবে। ওইটা গণভোট হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এবং 35% লোক, এবার তো প্রায় 68% লোক এসছে, 35% লোক দিয়েছিলেন। আমাদের এই বুদ্ধিজীবীরা যারা এই রেফারেন্ডামের বিরুদ্ধে কথা বলেন, তারা তো 91 নিয়ে কোনো কথা তোলেন না। 91 কেন মেনে নিলাম তাহলে? অ্যাবস্ট্রাক্ট, এক্সট্রিমলি অ্যাবস্ট্রাক্ট একটা কোয়েশ্চেন্স, যেটা বুঝতে অ্যাজ আই সেড কনস্টিটিউশনাল লতে ডিগ্রি লাগবে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আমার কথা হলো যে মানুষকে সম্মান করতে হবে। মানুষ বুঝে শতকরা 68% আই থিঙ্ক হ্যাঁ ভোট দিয়েছে, বুঝেই দিয়েছে, কিছু একটা তারা বুঝেছে। যেমন আমি বলি, আমি একজন ড্রাইভারকে চিনি, যিনি আমার এক আত্মীয়ের ড্রাইভার, সে আওয়ামী লীগ, এবং এবার আওয়ামী লীগ দাঁড়ালে আবার আওয়ামী লীগকে ভোট, ভেরি লয়াল টু আওয়ামী। সে আমাকে বলে, স্যার এই যে গণভোট, এইটা হইলে নাকি ইউনূস সাহেব আরও 6 বছর ক্ষমতায় থাকবো হ্যাঁ দিলে। বুঝছি, আওয়ামী লীগ তাকে বুঝিয়েছে এটা, এবং সে বুঝেছে, সে বুঝে না ভোট দিয়েছে। ওকে, এখন এনসিপি, জামাত, বিএনপি তো না, বিএনপি তো অফিসিয়ালি বলে দিয়েছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। তারা কিছু একটা বুঝিয়েছে এবং মানুষ বুঝেছে। যেমন একজন আমাকে বললেন, সে বুঝেছে যদি হ্যাঁ ভোট দেই তাহলে আমাদের দেশে আর সমস্যা হবে না, আমাদের দেশে আবার ওই প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারবে না, এটা আমি বুঝেছি। এখন সবটা তো আমার বোঝার দরকার নেই, আমার তো বুঝতে হবে যে মূল বক্তব্যটা। ব্রেক্সিটের মূল বক্তব্য ওই দেশের মানুষ বুঝেছে। পৃথিবীর ইতিহাসের গত 20-30 বছরে 600টা কনস্টিটিউশন গণভোটে গেছে, পুরো কনস্টিটিউশন। চিলেতে গেছে 4 বছর আগে, 5 বছর আগে, দুইবার সেই গণভোটে কনস্টিটিউশন না ভোট পেয়ে শেষ হয়ে গেছে। এখন চিলের যে শ্রমিক, চিলের যে মানে একটা হাই স্কুল পাশ করা একটা ব্যক্তি, উনি এই পুরো কনস্টিটিউশন বুঝেছেন? ওই দেশে মানুষ তাকে বলে না, যেটা একটা অবাস্তবতা। কারণ তারা জানে যে মানুষ তার রাজনৈতিক দলের মাধ্যমে, তার সিভিল সোসাইটির মাধ্যমে কিছু একটা বুঝেছে। হ্যাঁ, যে মানুষকে তো সম্মান করতে হবে, মানুষের বুদ্ধি উইজডমকে সম্মান করতে হবে। যারা বলেন যে রেফারেন্ডাম মানুষ বোঝে নাই, দে আর টেকিং এ ভেরি এলিটিস্ট পজিশন। অসম্ভব একটা আমি ছাড়া কেউ কিছু বোঝে না, এমন একটা ভাব। আচ্ছা, সেটা একটা হলো। আমি সাম আপ করতে বলা হয়েছে, অনেক কথা বলার ছিল।
আমি রাজনীতির জন্য আরেকটা কথাই বলতে চেয়েছিলাম, সুযোগ পেলে আবার বলবো, কিন্তু আমি শুধু কয়েকটা ব্যাপারে বলে আমি শেষ করতে চাই এখন। সেটা হচ্ছে যে একটা কথা বলা হয় যে এই সমস্ত আইন কানুন করে, এই সনদ করে, এগুলো করে কোনো লাভ নেই। আলটিমেটলি মানুষকে ভালো হতে হবে। একটা ভালো কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের সমস্যা থাকবে, কিন্তু মানুষটা যদি ভালো হয়, মানুষ মানে রাজনীতিবিদ, উনি যদি ভালো হন তারা কনস্টিটিউশন মেনে চলবেন। একজন বিখ্যাত বাংলাদেশের একজন কনস্টিটিউশন বিশেষজ্ঞ এই কথা বলেছেন। আলটিমেটলি এটা হচ্ছে একটা ব্যক্তির ব্যাপার। ব্যক্তি ভালো হলে যে কোনো কনস্টিটিউশন দিয়ে চলে। এটা অসম্ভব একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য। হ্যাঁ, এই জন্য ম্যাডিসন, যিনি ওই মার্কিন কনস্টিটিউশনের সংবিধানের একজন অন্যতম জনক, উনি বলেছিলেন মানুষ যদি ফেরেশতা হয় তাহলে আমার কনস্টিটিউশন দরকারই নেই, আমার চেকস অ্যান্ড ব্যালেন্সেরই দরকার নেই, আমার পুলিশেরও দরকার নেই, কিছু তো দরকার নেই, আমার রাষ্ট্রেরই দরকার নেই। কিন্তু যেহেতু মানুষ ফেরেশতা না, থ্যাংক গড মানুষ ফেরেশতা না, অসম্ভব বোরিং ব্যাপার, কিন্তু মানুষ তো ভালো মন্দ মিশিয়ে মানুষ। এজন্য আমি যে বড় বড় কথা এখানে দাঁড়িয়ে বলছি, আমাকে যদি আজকে এমপি করা হয়, আজকে যদি আমাকে মন্ত্রী করা হয়, আমি এগুলো ভুলে যাব সব, এবং আমি তখন আমার দলের স্বার্থ দেখব, আমি তখন কিভাবে আমার ক্ষমতা হয় সেটা দেখব। সেজন্য মানুষকে বিশ্বাস করা যাবে না, ধরিয়ে নিতে হবে ভালো মন্দ মিলিয়ে মানুষ। এর জন্য তার হাত পা বেঁধে দিতে হবে। সনদের মূল দর্শনটাই সেটা, যে হাত পা বাঁধতে হবে, প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দিতে হবে, যেটা সালাউদ্দিন সাহেব বিএনপির বারবার বলেছে এইভাবে তো দেশ চালানো যাবে না। উনি যখন বললেন তখন বুঝতে পারি নাই, একটু অ্যাবস্ট্রাকশনও ছিল আমার কাছে। এইভাবে কথাটা মানি, এখন বুঝতে পারি এইভাবে মানি। যাতে আমার ইচ্ছা হলো আমি ফেলে দিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমার ইচ্ছা হলো আমি জানিয়ে দিলাম এই যে দুদক তোমরা যারা আছো সরে যাও, ওকে। এই যে ব্যাপারটা, এই যে তারপর ওই যে মেট্রো রেলের যে যিনি চিফ তাকে সরানো হলো, এই যে অবিশ্বাস্য দ্রুত গতিতে, যেটা শেখ হাসিনাও বোধহয় ভিমড়ি খাচ্ছেন দেখে, যে আমি তো এত দ্রুত গতিতে অধঃপতনে যাই। হ্যাঁ, কিন্তু এই যে অস্বাভাবিক দ্রুত গতিতে এই সরকার যে ব্যাড গভর্নেন্সের দিকে, অপশাসনের দিকে যাচ্ছে, সেটা কিন্তু ঠেকাতে পারত যদি আজকে সনদ ইমপ্লিমেন্টেড হতো এবং গণভোটের যে ভার্ডিক্ট, যে রায় আমরা জনগণ দিয়েছি, সেটা মেনে চলতাম। তার আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রীদের হাত পা বাঁধা হয়ে যেত, যা ইচ্ছা তাই করতে পারত, বাধা দিত। কেউ না বলতো না এই গভর্নরকে এভাবে সরানো যাবে না, তাই তো? কারণ পুরো ব্যাপারটা তাই, যে তিনটা অর্গানের চেকস অ্যান্ড ব্যালেন্সের বাইরে অনেক লোককে এখানে আনা হয়েছে, যাতে একে অন্যকে, যেটাকে বলা হয় কমপ্লেক্স ব্যালেন্স, হ্যাঁ, অনেক জটিল ধরনের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা হয়েছে সনদে, এবং এটা অস্বাভাবিক একটা ডকুমেন্ট, অস্বাভাবিক গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, যেটা আমাদেরকে গণতন্ত্রের দিকে ফার্স্ট বেবি স্টেপসগুলো একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করত, সময় নিত, সাহায্য করত। আমি শেষ কথা বলতে চাই এনসিপিকে। এনসিপি নতুন দল, এনসিপি কোনো পারিবারিক শাসন দল না। আমি এনসিপির কাছে চাইবো আরেকটা জিনিস, গণতন্ত্রকে আপনারা একটু কাইন্ডলি, দয়া করে আরেকটু বড় পরিসরে দেন। এটা কিন্তু রাজনীতিবিদদের সম্পত্তি না, এটা জনগণের সম্পত্তি। আমরা জনগণ ডাইরেক্টলি রাজনীতিবিদদের সঙ্গে দেশ চালাচ্ছি, ডিরেক্টলি, এবং সেই কনস্টিটিউশনের সেই ম্যান্ডেট আমাদেরকে দিতে হবে কিভাবে আমরা আসতে পারি, ডিরেক্টলি থাকতে পারি। আজকে যদি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে না, এখানে যদি আমরা থাকতে পারতাম, একজন অর্থনীতিবিদ থাকতে হবে, যে মাসরুর রিয়াজ থাকতে পারত, তাহলে কিন্তু আমরা আটকে দিত না, আপনি পারবেন না, ঠিক আছে? এটাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। একটা চেহারা দেখেছেন রেফারেন্ডাম, গণভোটে, এরকম অসংখ্য আছে। আপনারা চাইলে সর্বত্র সহযোগিতা করব। আমি সারা দুনিয়ার ডিরেক্ট ডেমোক্রেসি নিয়ে গবেষণা করি, আমি আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করতে পারবো, কিন্তু দয়া করে আপনারা একটু গণতন্ত্রের নতুন ভাবে, কারণ আপনাদের কাছে ভবিষ্যৎ। ধন্যবাদ, থ্যাংক ইউ।